কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হচ্ছে, গরিব হচ্ছে শেষ। স্বাধীন করে পেয়েছি আমরা এমন একটি দেশ, হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ছড়ায় ঘাম। রাজা আছে মহাসুখে, প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে, হায়রে স্বাধীনতা, এমন স্বাধীন পেয়েছি আমরা, কেউ শোনে না কথা। আওয়ামী লীগ সরকার আগে অনেক দেশ লুটে পুটে শেষ করে দিয়েছে, এখন আরেক দল আসতেছে আপনার আর লুটে পুটে খাওয়ার জন্য। কিন্তু আমার মতে যে আগে সংস্করণ করতে হবে। নির্বাচন আরো পরে হোক, কিন্তু দেশটা এভাবে এখন বর্তমানে যেভাবে নাকি মনে করেন যে চলতেছে, এভাবে চললে মনে করেন যে আমরা সুখী। এরা কেমন স্বৈরাচার হবে বুঝা দেখেন। যাক ক্ষমতা ছাইরা বিএনপি জামাত যে আসুক, তারাই জনগণকে আওয়ামী লীগের মধ্যে সকাল সন্ধ্যা ঠাপাবে। মাথায় রেখে তাহলে হাসিনা কি খারাপ ছিল? হাসিনা যা ভালো মনে করতো তাই করতো। এই জন্যই বলি কিছুই বদলাবে না, যা ছিল আগের মতো তাই থাকবে। আর একটা বিএনপি শাসন পাবো, ঠিক আওয়ামী লীগের মতো শাসন হবে। এইরকম গুমখুন শুরু হবে। ক্ষমতা আসলে কি করবে সেটা দেখেন। জনগণ দেশ ওদের মাথায় নাই, ওদের মাথায় আছে ক্ষমতা। ক্ষমতা কেমনে ক্ষমতা? আসিফ, লুচ্চা আসিফ আর হচ্ছে মাহফুজ, এগুলির পকেটে ভাত খাওয়ার মতো পয়সা ছিল না। আজকে তারা ভালো ভালো দামি গাড়িতে, ব্র্যান্ডের গাড়িতে দূরে চড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা নতুন করে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি, এরকম কথা শুনতেছি শেখ হাসিনার পলায়নের পর থেকে। আসলেই কি তাই? আসলেই কি তাই দ্বিতীয়বার আমরা স্বাধীনতা অর্জন করেছি? সত্যিকার অর্থে কি আমরা এখন স্বাধীন, নাকি এখনও পরাধীন রয়েছি একটি দল কিংবা একটি গোষ্ঠীর কাছে? এক ফ্যাসিবাদের পতন হলেও আর এক ফ্যাসিবাদ কায়েম করার পায়তারা করছে একটি গোষ্ঠী। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের অভিব্যক্তি, আপনাদের মতামতটা, আপনারা কি বলতে চান। আমি কয়েকটা বক্তব্য শোনাবো সাধারণ ব্যক্তির, সাধারণ মানুষের, তারা কি বলছে দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে, অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূসের হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল দেশের মানুষ। তারা ভেবেছিল এবারে হয়তো দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হবে, ভাগ্য বদলাবে, কিন্তু না, যেই লাউ সেই কদু, সেই একই দুর্দশা রয়ে গেছে এখনও পর্যন্ত। আগেও যেমন ছিলাম এখনও আমরা তেমনই আছি। ঠিক প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র চেয়ারে এক মানুষের, এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তির পরিবর্তন হয়েছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষের অভিব্যক্তি, অভিমতটা কি আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে, সাধারণ মানুষের মতামত কি, অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে মানুষ কি বলছে, আমরা সেটা শুনবো, তারপরে কথা বলবো। সেই পুরাতন কবিতা আবার নতুন করে, কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হচ্ছে, গরিব হচ্ছে শেষ। স্বাধীন করে পেয়েছি আমরা এমন একটি দেশ, হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ছড়ায় ঘাম। রাজা আছে মহাসুখে, প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে, হায়রে স্বাধীনতা, এমন স্বাধীন পেয়েছি আমরা, কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু করেছে দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ। দেখছি কিন্তু সব লোকে বলছে না কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা? একটা কথা বলবো, সেটা হলো কি, আমরা যে মানুষ, আপনারা একটু বিবেচনা করবেন, আমরা যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু আমাদের মনুষ্যত্ব, আমাদের মানবতা, আমাদের বিবেক সব শেষ হয়ে গেছে, দাপন করে দিয়েছে। এখন মানুষ আর সত্যের পথে নাই, সত্য কথা বললে পিঠ বাসে না, সত্য কথা বলা যায় না। এই জন্য আমি লিখে যাই সত্যের পথে, সত্য কথা, বেঁচে থাকবো যতদিন, সত্যর পক্ষে লড়ে যাব ততদিন। তাতে আমার যা হয় হবে, আমার জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে। তবু আমি, আমার কলম কখনো মিথ্যার পক্ষে লিখবে না, সত্যের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে লিখে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বড় মূল্য হলো মানুষের মান সম্মান। দুইটা জিনিস পৃথিবীতে কিনতে পাওয়া যায় না, একটা হলো ইমান। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু ইমান কখনো কিনতে পারবেন না, এর কোনো মার্কেট নাই। আর দুই নাম্বার হলো মান সম্মান, এটাও কিনতে পাওয়া যায় না, অর্জন করতে অনেক সময় লাগে, যেতে সময় লাগে না। তো আমি একটি কথা বলবো সবাইকে, প্রিয় বন্ধুরা, খারাপকে ভুলে যান, ভালোকে তুলে নেন, ভালো হন, ভালোর পথে চলেন। দেশ আপনার, দেশ আমার, দেশ আমাদের সকলের। দেশকে ভালোবাসেন, দেশের ভালোবাসার মানুষের পাশে থাকেন। এখানেই আমাদের সকলের এটাই হোক কামনা। আওয়ামী লীগ সরকার আগে অনেক দেশ লুটে পুটে শেষ করে দিয়েছে, এখন আরেক দল আসতেছে আপনার আর লুটে পুটে খাওয়ার জন্য। কিন্তু আমার মতে যে আগে সংস্করণ করতে হবে। নির্বাচন আরো পরে হোক, কিন্তু দেশটা এভাবে এখন বর্তমানে যেভাবে নাকি মনে করেন যে চলতেছে, এভাবে চললে মনে করেন যে আমরা সুখী। দেশের মানুষ একটা টাইমে নির্বাচন চাচ্ছিল, আমি নিজেও নির্বাচন চাচ্ছিলাম, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা সব থেকে আমি চাচ্ছিলাম নির্বাচন। কিন্তু এখন নির্বাচন দেখতেছি, নির্বাচন হওয়াতে একটা হিউজ টাইম লাগে, তারপর কোন দল আসবে, কীভাবে কি, অনেকটা সময় যাবে। যা এই সময়টা এখন আমাদের কাছে প্রত্যেকটা সময় অনেক গুরুত্বপূর্ণ। এখন যেহেতু এই সরকার স্টেবল হয়ে উন্নতি করতেছে, তো করুক না, সমস্যা কি? এখন তাই সবাই চিন্তা করতেছে নির্বাচনটা দরকার নেই, থাক,
একটা সংস্কার হোক, তারপর দেখা যাক, নির্বাচন তারপর আসুক, আমি এটাই মনে করি। আমি যেমন দেখতেছি যে ভালো চলতেছে, সবাই দেখতেছে ডক্টর ইউনূসের আমলে মোটামুটি অনেক ভালো চলতেছে। এই কারণে মানুষ চিন্তা করছে ডক্টর ইউনূস আরও দীর্ঘ বা 4 বছর বা 5 বছর থাকুক, থাইকা দেশটারে সম্পূর্ণ করে দেয়, তারপর সুস্থ নির্বাচন দেয়। মনে করতেছে যেই গভর্নমেন্টই আসবে সেটাই মনে হয় মানুষের কষ্টই রাখবে, মানে ওরা নিজেদের সুযোগ বুঝে মানুষকে ভুল টুল বুঝায় টুঝায় ওভাবেই রাখার চেষ্টা করবে। তো আমার ধারণা এর জন্যে মানুষ আসলে ভোট দিতে বা ওভাবে নির্বাচন করতে খুব একটা শোভা পাচ্ছে না। কারণটা আসলে সব মিলিয়ে অতীত থেকে শিক্ষা নেওয়া। তো মানুষ চাচ্ছে আসলে সচ্ছলভাবে, সুন্দরভাবে, ভালোভাবে চলার জন্য, স্বাধীনভাবে। এক কথাই বিজয়। আপনি হলো সবাই আগে হলো প্রশাসন ঠিক করতে হবে, দ্বিতীয় হলো মন্ত্রণাগুলো ঠিক করতে হবে, তৃতীয় যাই হলো আপনার হলো দেশের নির্বাচনের চিন্তা ভাবনা করতে হবে। তার আগে যদি আপনি নির্বাচনের চিন্তা ভাবনা করেন তো নির্বাচন হবে না। ওই যে আগের মতো আপনার কান্দে একটা পকেটে টাকা আছে, আপনি মাইরা ধরে আপনি হইলেন, আরেকজন আর হইতে পারলো না। এটা তো আর দেওয়া যাবে না। এইটার জন্য এখন সময় দরকার আছে। এখন ডক্টর ইউনূসকে মানে সরানোর জন্য, ভারতমুখী হওয়ার জন্য এখন রাজনীতি যাচ্ছে। কারণ আমি মনে করি এখন নির্বাচনটা দিলে আমাদের মনে হয় না সংস্কার হবে, কারণ ডক্টর ইউনূস থাকাতে আমি মনে করি দেশটা একটু সংস্কারে আছে। আসলে রাজনীতি থেকে বড় কথা দেশটা সংস্কারে আসুক, এটাই আমি বলতে চাচ্ছি। অনেকে মনে করে যে নির্বাচন প্রয়োজন নাই, নির্বাচিত সরকার ছাড়াও দেশ শান্তি হতে পারে না। অনেক আইন আছে পাশ করা যায় না, অনেক উন্নয়ন আছে করা যায় না। আমাদের এই সরকারের প্রয়োজন, নির্বাচনও প্রয়োজন আমি মনে করি। এই সরকারের মতনই যারা আসবে তারা যদি এই নীতি অবলম্বন করে, এই সরকার যেভাবে পরিচালনা করছে, বিশ্বের সাথে সবার সাথে ভালো সম্পর্ক রাখছে, এইভাবে যদি যে আসে নির্বাচনে, ওনারা যদি এইভাবে দেশটাকে চালাইতে পারে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে, মানুষের শান্তি আনয়ন করতে পারে, দেশের সবাইকে চলাচলে সৌন্দর্য করতে পারে, দেশের উন্নয়ন করতে পারে, বাইরে টাকা পাচার না হয়, দেশের উন্নয়ন হয়, দেশের রাস্তাঘাট সৌন্দর্য হয়, ঈদের সময় মানুষ যেভাবে আনন্দ করছে, সারাটা তার জীবন যতদিন থাকে এতদিন আনন্দের মধ্যে থাকে, এটাই মানুষ আশা করে। এই জন্য এই সরকারের মতনই হয়ে নির্বাচনটা আমরা চাচ্ছি, নির্বাচনের প্রয়োজন আছে। এই সরকার তো আমরা খেদাইতে চাই নাই। এই সরকার ভালো ছিল, সরকার যখন আসলো ভালোই আসলো, খারাপ আসলো না। হ্যাঁ, এটা ওরা বিরোধী করে, এটা পলিটিক্স করে শেখ হাসিনারা নামাইছে। এই দেশের কোনো পরিবর্তনই হয় নাই, কোনো পরিবর্তনই হয় নাই। এই দেশে দেশ ঘাটিতে গেছে, দেশে কোনো পরিবর্তন হয় নাই। কোন রাজনৈতিক দল ক্ষমতা আসলে দেশের উন্নয়ন হবে? যেমন বর্তমানে থাকি দলপুরের সাথে আমার এরশাদ কলোনি দিছে, এরশাদ সাহেব তো বাচ্চা নাই। জাতীয় পার্টি যদি কেউ আসে তাহলে মনে করেন আমরা খুশি। আচ্ছা, জাতীয় পার্টি তো অনেকেই বলছে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু আমরা দেখতেছি আপনাদের মতো কর্মী এখনো আছে, কেন? কিনলেগা বাবা, হ্যাঁ, কোনো জায়গা আসলো না, রোডে চুটে গয়না ঘর দিছে, দলিল করে দিছে। এরশাদ সাহেব অনেক ভালোবাসা ছিল, মানুষ ভালো ছিল, মনে করেন মানুষের সাহায্য করতো বেশি, নিজে হাতে সাহায্য দিত মানুষের। এরশাদে আরো সরকাররা নিজের হাতে কেউ সাহায্য দেয় না, এরশাদে নিজে দিচ্ছে। এরশাদের অনেক অবদান আছে, অনেক জায়গায় এরশাদ কলোনি আছে, এরশাদ নগর আছে, অনেক জায়গায় দেওয়া গেছে। তারপরে সে ভালো কাজও করে গেছে, ভালো কাজের সাথে কিছু খারাপ কাজ এরকম মনে হচ্ছে সে একবার দুধের খারাপ কাজও মনে করেন ওই যে মানুষের লিপ্ত হয়ে গেছে, লিপ্তর কারণে মানুষের জড়ায় খারাপ কাজ হয়ে গেছে। খারাপ এমনি ভালো লোক। জাতীয় পার্টির কোনো মানুষ ওদের ক্ষতি করে আমি শুনি নাই। ঢাকা শহরে যে একটা দোকানের 10 টাকা চাঁদা নিয়ে গেছে, কি একজনের ক্ষতি করছে, জাতীয় পার্টির লোকেরই করে নেই। এই চাঁদাবাজি রাজনীতি তো এরা করে, চাঁদাবাজি এরা করে নেই। নাহিদ বর্তমানে যে সরকার পদে আছে, এই ইয়ের লগে ইউনূস স্যারের লগে আছে, এই আঙ্গ কইছে আপনার আমগো লগে থাকেন, খেলাম আমরা আপনাকে সহযোগিতা করবো। আর আমগো এত কষ্ট হইতেছে, এরকম সহযোগিতা করতেছে, আমরা ঠিক মতন ভাত খাইতে পারি না, ঘরের সংসারে টাকা দিতে পারি না। নাহিদের ডাকে আপনারা আন্দোলনে গিয়েছিলেন, তবে আপনারাই আবার আন্দোলন করেছেন এই সরকারকে বসানোর পর। দাবি ছিল আপনাদের, দাবি কি বাস্তবায়ন হয়েছে? না না, দাবি কোনো বাস্তবায়ন হয় নাই। দাবি হ্যাঁ যেটা দাবি হারা করছে, হ্যাঁ ওটা বাস্তবায়ন করছে, আঙ্গ কোনো বাস্তবায়ন হয় নাই। ওই আঙ্গ অধিকার কি অধিকার দিচ্ছে? আমরা কেউ ডাক্তার নিয়ে একটা রিক্সা দেয় নাই, কেউ ফ্যামিলির 10,000 টাকা দেয় নাই, কেউ 20,000 টাকা দিয়ে হেল্প করে নাই। কারে কি উপকার করলো? না, কোনো না। আমার আমি কামায় খাইতেছি, ঘামে ভিজতাছি, বৃষ্টিতে ভিজতাছি, আমি খাইতেছি, কেউ আমার 2 টাকা দিয়ে হেল্প করে। যদি প্রফেসর ইউনূস বেইমানি করে, যদি আবার এই বিএনপিকে নিয়ে কোলাকুলি করে, হাত মিলায় এবং এত বড় তার লন্ডনে যাওয়ার কোনো দরকারই ছিল না। প্রিন্স চার্লসের কাছ থেকে একটা সামান্য মেডালের জন্য তিনি এত টাকা খরচ করলেন কেন? দিস আর ব্যাড সিমটমস। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি নিরাপত্তার ধারণা বলতে কিছুই নাই, সামরিক বাহিনীর ব্যাপারে তার কোনো আগ্রহ নাই। কোনো অযোগ্য লোক থাকলে তাকে তিনি সরাতে চান না। তার অনেক অবদান রয়েছে, যে অনেক টাকা সে কি বলে লোন টোন রিপেমেন্ট, এগুলো তার অনেক সাকসেসফুল। তার ক্যাবিনেটে বেশ কয়েকজন ভালো ভালো লোক আছে, কিন্তু কতগুলো অপদার্থ তো রয়েছে, এদেরকে তিনি কিচ্ছু করেন না। উই ক্যানট অ্যাফোর্ড দিস সর্ট অফ লাক্সারি। আমি আর সাজেস্ট করবো তোমাদের ছাত্রদের যে তোমাদের এই সিলেক্ট করা এই যে জাস্টিস রেফায়েত, আমার মনে হয় ছাত্রদেরকে বলা উচিত
যে এই ইয়েকে আমাদের প্রধান উপদেষ্টাকে যে আপনি যেই পথে যাচ্ছেন সেই পথ আমাদের পথ না। আপনি ইলেকশনের কথা ভাবতেছেন, কেন আপনি বিচারের কথা বলবেন না? কেন আপনি আরেকজনকে তুলে ধরছেন এভাবে যে সেই আগামী প্রধানমন্ত্রী হবে, এমন একটা ভাব দেখাচ্ছে? আমাদের ধর্মীয় দলগুলোর কি কোনো দাম নাই? আমাদের ছাত্রদের দলগুলোর কোনো দাম নাই? তোমরা যদি চিফ জাস্টিসকে তোমাদের পাশে পাও, তাকে আনো, তাকে তার সাথেও কথা বলো, দেখবা যে আইনের ব্যাখ্যা তার চেয়ে ভালো আর কে দিতে পারবে। যদি বলা হয় যে হ্যাঁ চুপ্পুকে সরানো যাবে না, সেনাবাহিনী সরানো, ইটস বোরাস, ইটস অ্যাবসলিউটলি আপ টু দ্য চিফ জাস্টিস, চিফ জাস্টিস। তো ইনশাল্লাহ আমার মনে হয় তোমরা কিন্তু তোমাদের পিছু পা হইবে না। আজকে তোমাদের যদি এই যে চুপ্পুকে সরাইতে হয়, অবশ্যই তাকে সরানো সম্ভব। কেন সম্ভব হবে না? এটা ইচ্ছা করে বিএনপি তাকে ধরে রাখছে আওয়ামী লীগের প্ররোচনায়, এবং তার মাধ্যমে সেনাবাহিনী প্রধানকে ধরে রাখছে যেন সেনাবাহিনীতে কোনো সংস্কার না হয়, যেন এই ইন্টেলিজেন্স মেশিনারি এমনভাবে কাজ করে আগামী ইলেকশনে যেন ব্যাপকভাবে দুর্নীতি হওয়ার সুযোগ থাকে। আবার এই ইলেকশন, তাকে ইলেকশন নিয়ে এত উদ্গ্রীব হওয়ার কি আছে? এইখানে এই লন্ডনে তার সাথে যেই লোক যে কথা বলছে, সেই লোক তো কিছুদিন আগেই বলছিল যে আমরা কোনো মহামানব চাই না নেতৃত্ব দিতে। সেই মহামানব চাই না বলা লোকটাই লন্ডনে বসে তারেক জিয়ার সাথে তার সাথে হ্যান্ডশেক করতেছে, ইলেকশনের ডেট সেট করতেছে। আর এখন এখানে এই যে আয়শা ঢাকায় এসে এখন কোন দিকে তিনি যাবেন আমি বলতে পারি না। আমি মনে করি যে লোকটা অনেকটা আবেগপ্রবণ, অর্থনীতিবিদ হিসাবে তার অনেক জ্ঞান থাকতে পারে, কিন্তু জাতীয় নিরাপত্তা, জাতির ভবিষ্যৎ এই সম্বন্ধে জ্ঞান নাই। চিফ জাস্টিস কিন্তু যদি চায়, তার যে অবস্থান, সে সিম্বলিক রোল। পাকিস্তানে দেখেন চিফ জাস্টিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছিল এই যে পারভেজ মুশারফকে সরাইতে। ভারতে চিফ জাস্টিস ল্যান্ডমার্ক জাজমেন্ট দেয়। ছাত্ররা যদি মনে করো যে তোমরা এখন ইউনূস সাহেবকে উপর আস্থা রাখতে পারতেছো না, তাহলে তোমার ইউ ডোন্ট হ্যাভ টু পুট অল ইউর এগস অন ওয়ান বাস্কেট। আজকে তোমাদের কৃপায় যিনি চিফ জাস্টিস হয়েছে, অত্যন্ত লার্নেড ম্যান, এবং তার নানা ছিল জাস্টিস ইব্রাহিম, যিনি পাকিস্তানি আমলে পাকিস্তানের সামরিক শাসনের বিপক্ষে এমন অবস্থান নিয়েছিলেন যে এই পাকিস্তানের জাজমেন্টের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা। জাস্টিস ইব্রাহিম, তিনি হচ্ছে এই চিফ জাস্টিসের নানা, আপন নানা, এবং তার রক্তে রয়েছে প্রতিবাদের শক্তি। সে ব্যবহার করে না, তাকে ইউনূস সাহেব পাশে রাইখা দিচ্ছে আনইউটিলাইজড, কিন্তু সে তোমাদের অ্যালাই হইতে পারে, ইচ্ছা করলে সামনে আসতে পারে, সে চুপ্পুকে সরাইতে পারে, সামরিক বাহিনীর রিফর্মসের কথা বলতে পারে, এবং দেশে যে এই যে অন্যায়গুলো হচ্ছে, যে বিচার অবশ্যই হওয়া উচিত। আমাদের ছাত্ররা যে জীবন দিল, তার বিচার না হওয়া পর্যন্ত কোনো ইলেকশন হওয়া উচিত না। এটা অনৈতিক, এটা অন্যায়, এটা আমাদের নিজেদেরকে অপমান করা। আমরা কি সেদিন এক ভদ্রলোক আওয়ামী লোক টেলিভিশনে ওই কর্নেল হক যে ইয়ে করে, ওই রাওয়ার প্রেসিডেন্ট, তার সাথে টক শোতে ঝগড়া শুরু করছে। সে ওই আওয়ামী লীগের ওই লোক বলতেছে যে 71-এ 30 লক্ষ লোক মারা গেছে, আর এই সংগ্রামে মাত্র 2000 লোক মারা গেছে। কোনটা বেশি ইম্পর্টেন্ট? 71? আমরা 71-এর দায়ী, আপনি কিছু না। এই হক কিছুই বলতে পারে না, বলে সেটা ও তো সেট আপ করে না, ওরা আরো বেশি করে বলছে। এই রকমের তুলনা কিভাবে করে? হ্যাঁ 71, কিন্তু এই যে 2000 লোক মারা গেছে, তার সংখ্যাতাত্ত্বিক ধারণা কেন দেয় যে 2000 কিছুই না? এত এত সাহস কিভাবে হয়? এই আওয়ামী লীগকে চিরতরে এখান থেকে, এই দেশ থেকে বাইর করতে হবে। এটা ভারতীয় একটা পার্টি। কোনো দিন এই আওয়ামী লীগ যেন চুক্তি নিয়ে না চায়। আমরা আমাদের তোমাদের ন্যারেটিভ তৈরি করতে হবে জুলাই ডিক্লারেশনে। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ইউ, দ্য হিস্ট্রি অফ দিস কান্ট্রি। ইট মাস্ট গো ব্যাক টু দ্য 13th century। বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করতেছে তোমাদের উপরে, কারণ আমাদের আগামী দিনগুলোয় যদি ভারত আবার আপার হ্যান্ড পায়, তাহলে আর কিন্তু ছাড়বে না বাংলাদেশকে, পুরোপুরি একটা কলোনি নিতে পারে। ইটস এ জিরো সাম গেম। আমাদের সাবজেক্টে বলি জিরো সাম গেম হচ্ছে যে আইদার ইন্ডিয়া ব্রেকস অর উই ব্রেক। ভারত যদি না ভাঙে, তাহলে বাংলাদেশকে তারা ভেঙে দিবে, এবং বাংলাদেশ কখনো চাইবে না যে আমাদের যে অতীত ইতিহাস, আমাদের যে অতীত যে বিশালত্ব ছিল, সেগুলোর উপর আমাদের যে একটা এখনো অধিকার রয়েছে, সেটা কখনো খাটো করার না। সুতরাং এই কথাগুলো বলে আমি শেষ করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশের রাজনীতি একসময় ছিল আদর্শ, মতবাদ আর সংগ্রামের। এখন যেন রাজনীতি হয়ে উঠেছে ব্র্যান্ডিং এর এক বিরাট মঞ্চ, যেখানে আদর্শের চেয়ে প্রতীকের সাউন্ড বেশি জরুরি। ঠিক যেমন সিনেমা হলের টয়লেট প্রক্ষালন কক্ষ থেকে ওয়াশরুম হয়ে যায়, কারণ ওয়াশরুম শুনতে ভালো লাগে। রাজনীতির মাঠেও মার্কা এখন প্রতীক হয়ে উঠেছে, কারণ সম্ভবত শুনতে ভালো লাগে। তবে শুধু শোনার ভালো লাগায় নয়, প্রতীক হয়ে উঠেছে এক একটা রাজনৈতিক ব্র্যান্ড, যার পেছনে আছে স্ট্র্যাটেজি, মনস্তত্ত্ব আর গণমানুষকে প্রভাবিত করবার নীরব যুদ্ধ। এই ব্র্যান্ড রাজনীতির তাজা উদাহরণ কাঁঠাল। এক কমিশনের প্রার্থী কাঁঠাল প্রতীক নিয়ে ঘরে ঘরে গিয়ে কাঁঠাল মুড়ি বিলি করলেন ভোটের সকালে। কাঁঠাল মুড়ি খেয়ে ভোটাররা গোপনে ভোট দিতে গেলেন, আর জিতলেন সেই কাঁঠাল মার্কার প্রার্থী। নির্বাচনী
রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি মুড়ি কাঁঠালের মাধ্যমে হয়, তাহলে ব্র্যান্ডিং এর গুরুত্ব বুঝে নিতে হয় নতুন চোখে। হাতি মার্কা প্রার্থী তো আর সকাল সকাল কারো ঘরে হাতি পাঠাতে পারেন না। ব্র্যান্ডিং এর হাওয়ায় এখন ঢেউ তুলছে শাপলা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি চাইছে জাতীয় ফুল শাপলাকে দলীয় প্রতীক হিসেবে, সঙ্গে রেখেছে কলম ও মোবাইল। কিন্তু জনদৃষ্টি আটকে আছে শুধুই শাপলায়, এ যেন প্রতীক নয়, রাজনীতির নতুন রঙিন ফুল। অথচ এই শাপলা নিয়ে আছে ইতিহাস, আছে বিতর্ক। একসময় মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য শাপলা চেয়েছিল, কিন্তু পায়নি। এখন এনসিপি চাইছে, তাই জোর আলোচনা। কেউ বলছেন এটা বিজেপির পদ্মফুল মার্কার অনুসরণ, কেউ বলছেন শাপলা তো জাতীয় ফুল, কেন নয়? বলা বাহুল্য, প্রতীকের এই লড়াই শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়ে এক ধরনের পলিটিক্যাল ইকোনমি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের প্রতীক হাতি, ডেমোক্রেটদের গাধা। ইতিহাসের মজা হলো দুটোই এসেছে ব্যঙ্গচিত্র থেকে। এখন এই দুই প্রাণী বোঝা টানে, কিন্তু একসঙ্গে নির্বাচনও টানে। ভারতে প্রতীক নিয়ে বিতর্ক নেই বললেই চলে। পদ্ম, পাঞ্জা, কাস্তে, জোড়াফুল সবই রাজনৈতিক চেতনার ব্র্যান্ড হয়ে গেছে। বাংলাদেশের বাস্তবতায় প্রতীকের ব্র্যান্ডিং অনেকটা ফেসবুকের প্রোফাইল পিকচারের মতো, যতটা না বাস্তব তার চেয়ে বেশি ইমেজ নির্মাণ। কেউ শাপলার পেছনে ছুটছে, কেউ কাঁঠালের দিকে তাকিয়ে আছে, কেউ আবার প্রতীক পেয়েই খুশি, কারণ সেটার সঙ্গে জুড়ে দেওয়া যায় গল্প। যেমন বন্দুক মার্কা প্রার্থীকে যখন প্রশ্ন করা হয় বন্দুকটা এক নলা না দো নলা, তখন সে বুঝে যায় প্রতীকের পেছনেও আছে তত্ত্ব, টেস্ট, ট্র্যাক। আসলে বাংলাদেশের রাজনীতি এখন ব্র্যান্ড মার্কেটিং এর এক গ্ল্যামারাস খেলা। গণতন্ত্র এখানে অনেকটা আইটেম সং এর মতো, শিরোনামে থাকে কিন্তু গল্পে কম প্রভাব ফেলে। নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য 147টি রাজনৈতিক দলের আবেদন পড়ে গেছে, কিন্তু বেশিরভাগ দলের কেন্দ্রীয় কার্যালয় আদতে বাসা, রেস্তোরাঁ বা বন্ধ দোকান। কেউ বলছেন অফিস সংস্কারে, কেউ বলছেন এখনো গোছানো হয়নি। ভোটের মাঠে ঝড় তুলবে যেসব দল, তাদের চিহ্ন মেলে না বাস্তবে, শুধু পোস্টারে বা ফর্মে। একটি দলের অফিস, একটি অ্যাম্বুলেন্স পার্কিং দেখে বোঝা যায় নেতা এসছেন। আরেকটি দলের প্রধান কার্যালয় এখন দুকক্ষের বাসায়, যেখানে পাশের রুমে থাকে ছেলে আর পুত্রবধূ। অনেকে রাজনৈতিক দলে নাম লেখালো এখনো জানেন না তাদের কমিটিতে কজন সদস্য, মহাসচিব কে, কিংবা দলীয় প্রতীক কি চাইছে তারা। তবুও সকলেই নিবন্ধন চায়, কারণ হয়তো মার্কা পেলে একদিন বিক্রি করা যাবে, অথবা শাপলা পেলে অন্তত চিংড়ি দিয়ে তরকারি রান্না করা যাবে। কেউ আবার এক ফ্ল্যাটের ভাড়া করা রুমে ব্যানার ঝুলিয়ে দলের অফিস চালাচ্ছেন, কেউ রেস্টুরেন্টের পাশে বসে রাজনীতির স্বপ্ন আছেন, কেউ বলছেন এখন তো এনজিওর যুগ গেছে, রাজনীতির যুগ এসছে। রাজনৈতিক দল খোলার হিড়িক পড়ে গেছে, যেমন এক সময় করেছিল এনজিও খোলার। অনেকটা একটা দল খুলে ফেলি ভাবনায় যারা রাজনৈতিক দল গঠন করছেন, তারা আসলে ভোটের বাজারে নিজস্ব ব্র্যান্ডিং গড়ে তুলতে চাইছেন। বড় দলের বাইরেও আছে বেকারদের জন্য পার্টি, ইনসাফ পার্টি, পাঠা পার্টি, আজাদি পার্টি, শান্তির পার্টি। যেন নাম শুনেই বোঝা যায় সবাই কারো না কারো দাবি আদায়ের ছলে ভোট টামের খেলায় নেমেছে। এসব দলের ভেতর কেউ শূন্য ঘরে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়, কেউ ফেসবুক লাইভে নিজেরা নিজেদের প্রেস কনফারেন্স করে, অথচ বাস্তবে লোকজন জানেই না পাশের বাসায় একটি রাজনৈতিক দলের কার্যালয় আছে। এই বাস্তবতা যতই হাস্যকর মনে হোক, এটি আমাদের রাজনীতির নতুন রূপ। প্রতীক এখন শুধু ভোটে ব্যবহৃত একখানা চিহ্ন নয়, এটি একটি বেঁচে থাকার কৌশল, ক্ষমতার কল্পনাপ্রবণ মাধ্যম। কেউ মার্কা চায় খাদ্য নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে, কেউ মার্কা দিয়ে ভবিষ্যতের কনফিডেন্স তৈরি করে। মার্কা এখন শুধু প্রতীক নয়, এটি রাজনৈতিক বিনোদনের নতুন ব্র্যান্ড। এটি এমন এক চাবিকাঠি যার মাধ্যমে অনেকেই ঢুকতে চান রাজনীতির ফ্ল্যাটে, যদিও সেই ফ্ল্যাটে এখন জানালা নেই। মার্কা ছাড়া দল এখনো দল হয়ে ওঠে না, আর প্রতীক পেলে যেন জার্সি পেয়ে যায় খেলোয়াড়, কিন্তু মাঠ কোথায় সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। নির্বাচনের দামামা বাড়ছে, শাপলা, কাঁঠাল, কলম, মোবাইল, বন্দুক সব ব্র্যান্ডিং প্রস্তুত। তবে একটা সতর্কতা থেকেই যায়, মার্কা দিয়ে শুরু হলেও শেষটা যেন শুধু প্রতীকে না আটকে যায়। আদর্শ, কার্যক্রম আর গণসংযোগী শেষ পর্যন্ত টিকে থাকে। মার্কা তো বদলাতেও পারে, কিন্তু একবার যদি জনগণের মধ্যে বিশ্বাসের প্রতীক হয়ে উঠতে পারেন, তাহলে সেটাই হবে রাজনীতির আসল ব্র্যান্ড। এখন দেখা যাক কে কতটা সফল হন এই মার্কা যুদ্ধে। সত্যি কি প্রতীকী সব, নাকি মানুষ হচ্ছে নতুন নেতৃত্ব, ভিন্ন কণ্ঠস্বর আর বিকল্প রাজনৈতিক সংস্কৃতি? এই প্রশ্নের উত্তর সময় দেবে। তবে শাপলার কাঁঠাল আপাতত টক অফ দ্য টাউন। শেষ করবার আগে বলি, সিগন্যাল মেনে চলুন, নিজের জীবনটাকে বাঁচাতে সাহায্য করুন। যারা বাইক চালাচ্ছেন, মোটর বাইক, হেলমেট পরুন। যারা গাড়িতে বসে আছেন, সিট বেল্ট বাঁধুন। জীবনটা মূল্যবান, আপনার জন্য, আপনার সন্তানদের জন্য, পরিবারের জন্য। কাজেই সড়ক পথে চলাচলের সময় নিয়মগুলো মেনে চলুন। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি বলতে চান, কি বলবেন, আপনারা কি বলবেন? আসলে সত্যিকার অর্থেই কি আমরা এখন ভালো আছি,
নাকি ভালো নেই? আপনারা কি ভালো আছেন নাকি ভালো নেই সেটা জানাবেন প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, অনেকেই বলছে যে আগে আওয়ামী লীগ আমলেই এর থেকে ভালো ছিলাম, শেখ হাসিনার সময় আমরা এর থেকে ভালো ছিলাম, এখন যেরকম আছি এরকম আমরা কখনো থাকতে চাইনি, এর আগেই বরঞ্চ ভালো ছিলাম। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আশা প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, নতুন করে ফ্যাসিবাদের ভূমিকায় দেখতে পারছি আমরা চাঁদাবাজ দখলদারিতে বিএনপির নেতাকর্মীদের। যেই একই কথা, যেই লাউ সেই কদু, শুধুমাত্র ব্যক্তি পরিবর্তন হয়েছে, আগের মতোই আছে দেশটা। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা জানাতে পারেন আপনাদের মতামতটা কি, এই যেই ব্যক্তিগুলো যেই মানুষগুলোর বক্তব্য আপনারা শুনলেন সেটা নিয়ে আপনারা কি বলতে চান, আপনাদের বর্তমান পরিস্থিতি কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।